বাম আমলে ডিজি হয়েছেন, সরকার পরিবর্তন হয়েছে, ডিজি বদল হয়নি, কোন অঙ্কে? দেখুন, কোন অঙ্কটা আমি বলতে পারবো না, তবে নিশ্চয়ই একটা বিশ্বাসযোগ্যতার অঙ্ক তো ছিলই। পার্কস্ট্রিট কী হয়েছিল? আপনি বলছেন জয়েন্ট সিপির ফুল ব্রিফিং ছিল বা ব্রিফিং করেননি না, প্রপারলি। এটা শোনা কথা, এটা কাটোয়া ধর্ষণের ঘটনা আপনাকে চিফ মিনিস্টার জিজ্ঞেস করেছিল, আপনি বলেছেন না সেরকম পাওয়া যায়নি তথ্য প্রমাণ। এটা কি জেনে বলেছিলেন না আচমকাই বলে ফেলেছিলেন? শিলদা ক্যাম্প অ্যাটাক 3 ঘন্টা আগে জানিয়েছেন, ব্যবস্থা নেওয়া হয়নি। না দেখুন, জ্ঞানেশ্বরী সেখানেও আপনি বলছেন আগের থেকে জানানো হয়েছিল, ডিআরএম কোনো ব্যবস্থা নেননি। ওরা আইবিকে বিশ্বাস করতে চায় না। কেন? তার কারণ হচ্ছে, বলে যে ও ওরকম ভুলভাল খবর দেয় সবসময়। ওই বাঘ পড়েছে যে আমাদের একটা গল্প আছে না, সেই জিনিসটা করে। এক সময় এই রাজ্যের পুলিশের ডিজি নপরজিৎ মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার। নমস্কার। এই যে পুলিশের আইপিএসের চাকরি হঠাৎ করে কিভাবে এলেন বা কেন মনে হলো, কেন গিয়েছিলেন? এখন আমি পশ্চিমবঙ্গের কিন্তু ঠিক বাসিন্দা নই, যদিও আমার পূর্বপুরুষরা এখানকার লোক। আমার পিতামহ, উনি পিতা আর কি, পিতামহ নয়, পিতা, উনি মধ্যপ্রদেশে ছিলেন, উনিও আইপিএস ছিলেন। উনি আইজি হিসেবে ওখান থেকে রিটায়ার করেন। তো আমার তখন থেকেই একটা মনের মধ্যে অত্যন্ত বেশি ইচ্ছা ছিল যে আমি সিভিল সার্ভিস পরীক্ষা দেব এবং হয়তো যদি আইপিএস পাই তাহলে নিশ্চয়ই নেব। তা ঈশ্বরের আশীর্বাদ, আমি ভোপাল সেন্টার থেকে পরীক্ষায় বসি এবং আলটিমেটলি আমি আইপিএসে সিলেকশন হই। আবার যখন তখনকার দিনে এরকম নিয়ম ছিল যে আপনাকে একটা চয়েস দিয়ে দেওয়া হতো যে আপনি কোন স্টেট নেবেন। তা আমাদের সময় পার্টিকুলার স্টেট বলতো না, রিজন হিসেবে বলতো যে ইস্টার্ন রিজন। তো আমি ইস্টার্ন রিজনে প্রেফারেন্স দিয়েছিলাম। সেই ইস্টার্ন রিজনে ছিল উড়িষ্যা, বিহার এবং পশ্চিমবঙ্গ। তা এই তিনটেতে প্রেফারেন্স দিয়েছিলাম। তো যেহেতু আমার পজিশনটা একটু হাই ছিল মেরিট লিস্টে, ইনসাইডার হিসেবে আমি পশ্চিমবঙ্গ পেলাম। এই হিসেবে আমি আইপিএস। তারপর শুরু করলেন কোথা থেকে চাকরি শুরু করলেন? আমি প্রথমে তো আমাদের ট্রেনিং হয়, সেটা তো ন্যাশনাল পুলিশ একাডেমিতে 1 বছর ট্রেনিং হলো। তারপরে আমি পশ্চিমবঙ্গে আসি। তারপরে আমি মিদনাপুরে অ্যাজ এ প্রবেশনার জয়েন করি। ওখানে 1 বছর ট্রেনিং করি। তার পরবর্তী আমার পোস্টিং হয় সুদূর আলিপুরদুয়ারে। ওখানে আমি এসডিপিও থাকি। পরবর্তীকালে আমি পশ্চিমবঙ্গের যে আইবি আছে লর্ড সিনা রোডে, ওখানে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু আইজিআইবি হিসেবে আসি। তারপর ওখান থেকে আমি প্রমোশন পেয়ে কৃষ্ণনগরে চলে যাই অ্যাজ অ্যাডিশনাল এসপি। কৃষ্ণনগরে বছর 1.5-2 থাকাকালীন এবার আমার একটা সুযোগ হয় দিল্লিতে ইন্টেলিজেন্স ব্যুরোতে পোস্টিং পাওয়ার। তো আমি তখন ইন্টেলিজেন্স ব্যুরো দিল্লিতে চলে যাই। ওখানে আমি ওখানে প্লাস কলকাতা যে ইন্টেলিজেন্স ব্যুরো আছে গড়িয়াহাট রোডে অফিস যেটা, ওখানে সুদীর্ঘ প্রায় 9 বছর কাজ করি। এই যে সেন্ট্রাল ইন্টেলিজেন্স, ওখানের এক্সট্রা কি, মানে কি দেখেছেন যা এখানে আমাদের নেই বা এটা অন্যরকম? অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্স ব্যুরোটা হচ্ছে ভারতের প্রিমিয়ার ইন্টেলিজেন্স অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের অতুলনীয়, মানে এরকম আর কোনো ইন্টেলিজেন্স অর্গানাইজেশন ভারতবর্ষে নেই। আগে, এখন শুনতেন, আগে ইন্টেলিজেন্স ব্যুরোরই পার্ট ছিল। পরবর্তীকালে 67 সালে ওটা ভাগ হয়ে যায় এবং এই অর্গানাইজেশনটা শুরু হয় 1900 খ্রিস্টাব্দে, 1870 সালে প্রথম শুরু হয়। এটা তখন আপনারা নাম শুনেছেন বোধহয় কর্নেল স্লিম্যানের। উনি অ্যান্টি থগি মুভমেন্ট একটা তৈরি করেন, যে ঠগ যারা ছিল, তো সেখান থেকে এর উত্থান আর কি। তারপরে এটাকে ইন্টেলিজেন্স ব্যুরোতে ট্রান্সফার করা হয়। এর পরিধিটা অনেক বেশি। এটা সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও যে নেবারিং কান্ট্রিজগুলো আছে, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল, এগুলোর সম্বন্ধে ওরা খবরাখবর নেওয়া ইত্যাদি করে। পরিধিটা অনেক বড়। এবং দ্বিতীয় কথা, এর ম্যান্ডেটটা যেটা আছে সেটা রাজ্য পুলিশের কাছে নেই। সেটা হচ্ছে কাউন্টার ইন্টেলিজেন্স, অর্থাৎ দেশের মধ্যে যে অন্য কোনো গুপ্তচর অথবা বিদেশি গুপ্তচর বিভাগ যারা এখানে কাজ করছে, তাদের বিরুদ্ধে
স্টেপস নেওয়া এবং তাদের চিহ্নিত করা, তাদের আইনের কাছে নিয়ে আসা এবং তাদের সাজা দেওয়া, এই কাজটা অন্যতম ইন্টেলিজেন্স ব্যুরো এই করে। যে বারবার আমাদের ভারত আক্রান্ত হয়েছে, কখনো জঙ্গি সংগঠন বা কখনো সরাসরি আমরা দেখেছি যে আমাদের প্রতিবেশী দেশ রাষ্ট্র যেটা পাকিস্তান, সেখান থেকে আইএসআইয়ের মদতে বা বিভিন্নভাবে আমরা মুম্বাই হামলা দেখেছি, ভেরি রিসেন্ট আমরা পহেলগাম দেখলাম। বলা হয় ইন্টেলিজেন্সের ফেইলিওর, এটা আপনি কি মনে করেন? দেখুন, এইটা ইন্টেলিজেন্সের ফেলিওর হয়তো কিছু সময় হয়ে থাকতে পারে, কেন সবটা তো কভার করা মুশকিল। এত বড় একটা দেশ, এখানে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা তো সম্পূর্ণভাবে কাজ করা, মানে সবসময় প্রতি মুহূর্তে খবর রাখা খুবই ডিফিকাল্ট। আপনি নিজে এই কাজ করতে গিয়ে, ইন্টেলিজেন্সে যে এত বছর কাজ করেছেন, মারাত্মক কোনো ঘটনা, এমন কোনো ঘটনা যেখানে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, এরকম কোনো ঘটনার মুখোমুখি হয়েছেন? আর নিশ্চয়ই একটা ঘটনা আমি বলি, আজকে আপনার কাছে খোলাখুলি বলেছি, এবং আমার যে বই সেটাতে আমি সেটা ঘটনাটা লিখেওছি। সেটা আপনাকে উদাহরণ দিয়ে বলছি। শিলদা 2009 সালে হয়েছিল। তা আমার যতদূর মনে পড়ছে, জানুয়ারি মাস 2009 থেকে আমরা অ্যালার্ট দিতে থাকলাম। কিছু তথ্য আমাদের কাছে এলো, যেরকম মাওয়িস্ট মুভমেন্ট ওখানে হচ্ছে, শিলদা কলেজে ওরা যাচ্ছে, শিলদা কলেজের হোস্টেলে ছাত্রদের সঙ্গে ওরা মিট করছে, ইত্যাদি প্রভৃতি নানা রকম খবর আসতে লাগলো। সেটা আমরা শেয়ার করতে লাগলাম। কার সঙ্গে শেয়ার করতেন? রাজ্য পুলিশের সঙ্গে এবং লোকাল এসপির সঙ্গে বলতে লাগলাম যে এরকম আমাদের রিপোর্টসগুলো আসছে, তোমরা একটু কেয়ারফুল হও, শিলদার দিকে নজর দাও। এর পরবর্তীকালে যখন ঘটনাটা ঘটবে তার 15 দিন আগে একটা অ্যালার্ট মেসেজ দেওয়া হয়, যে সব থানাকেও দেওয়া হয় এবং ওই যে শিলদার যে থানা কনসার্ন তাকেও দেওয়া হয়, বিনপুর, যে এরকমভাবে ওখানে অ্যাটাক হতে পারে, এটা বলা হয়। এরপরে অ্যাটাক হবার প্রায় 3 ঘন্টা আগে আমার কাছে একটা ইনফরমেশান আসে যে শিলদা ইএফআর ক্যাম্প অ্যাটাক হতে চলেছে। তখন আমি তদানীন্তন ডিজিকে বলি, এসপিকে জানানো হয়, সব জায়গাকে জানানো হয় এই জিনিসটা, ঘটনাটা। তারপরে আমাদের তরফ থেকে যতটুকুই করণীয় সেটা অ্যালার্ট করে দেওয়া হয়। এবারে সেটাকে আইবির কাজ শুধু অ্যালার্ট করে দেওয়া? নিশ্চয়ই আইবির কাজটা ওই স্টেজে অ্যালার্ট করে দেওয়া। ক্যাম্পটা অ্যাটাক হবে বা ক্যাম্পটাকে তো নিজেকে ডিফেন্ড করতে হবে না, সেখানে ফোর্স মোবিলাইজেশন বা অন্য কোনো ক্ষেত্রে ভূমিকা থাকে না? সেটা তো তার রেসপন্সিবিলিটি তো লোকাল এসপির, তার রেসপন্সিবিলিটি অন্য লোকেদের। আমাদের যেটা আছে, আমি বলে দিচ্ছি যে এইখানটায় এই ঘটনাটা হতে চলেছে, তোমরা অ্যালার্ট হও। ওখানে তো একটা ইএফআর ক্যাম্প অলরেডি আছে, তাকে যদি আগাম আমি অ্যালার্ট করে দিই যে ঘন্টা 2-এর মধ্যে তোমার এখানে অ্যাটাক হতে চলেছে, তুমি সেন্ট্রিকে অ্যালার্ট করো, তোমরা নিজেরা বাকি যা আছে 28 জন 30 জন রাইফেল নিয়ে তৈরি থাকো, ইত্যাদি প্রভৃতি। এই জিনিসটা তো এটা যদি না বলা হয় তা তারা কেউ শুয়ে আছে, কেউ কোনো জায়গায় গেছে ইত্যাদি, কিন্তু এই জিনিসটা যখন বলে দেওয়া হচ্ছে তখন তারা নিশ্চয়ই অ্যালার্ট হবে। এখন কি হয়েছে না হয়েছে সেটা আমি অত ডিটেলসে যেতে চাই। তার ফল ওখানে অ্যাটাক হলো, হয়ে গেল 24 জন। এরপরে 24 জন ইএফআর জন, হ্যাঁ, 28 জন মারা গেছিল, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। এরপরে আপনাকে আরও তথ্য বলি যে তদানীন্তন রাজ্যপাল আমাকে ডেকেছিলেন, এম কে নারায়ণন সাহেব ছিলেন, তদানীন্তন হোম সেক্রেটারি এবং তদানীন্তন ডিজিকেও ডেকেছিলেন আমার সামনে। তো আমি তখন এডিজি আইবি, আমাকে উনি প্রথমেই জিজ্ঞেস করেন যে আই হোল্ড ইউ রেসপন্সিবল, তুমি আমাকে বলো যে তুমি কি খবর দিয়েছিলে, আগাম দিয়েছিলে, সেটা পরপর দেখাও এবং প্রমাণসহ দেখাও, লিখিত আকারে কি দিয়েছিলে। তো আমি প্রিপেয়ার্ড ছিলাম, আমি ওই তথ্যগুলো নিয়ে গেলাম, একের পর এক যেটা আমি আপনাকে বললাম সেই জিনিসগুলো বললাম, লাস্টে এই কথাটাও বললাম। তো তখন উনি হোম সেক্রেটারি এবং ডিজির দেখে বললেন যে এর থেকে বেশি আর কি দেওয়া যায় ইনফরমেশান, এটা তো এর থেকে বেশি তো আর কিছু দেওয়া সম্ভব নয়। মানে শিলদা ক্যাম্প অ্যাটাক যে হলো 3 ঘন্টা আগেও আপনি অ্যালার্ট করেছিলেন, তাতেও কোনো কাজ হয়নি, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? আমার যেটা ধারণা যে ইউনিফর্ম পুলিশ যারা অ্যাকশান নেয় এবং ইন্টেলিজেন্স, তাদের মধ্যে একটা গ্যাপ থাকে। গ্যাপটা এই জন্যে থাকে, সেটাও আমি অ্যানালাইজ করে দেখেছি আমার দীর্ঘ অভিজ্ঞতার থেকে, যে ওরা আইবিকে বিশ্বাস করতে চায় না।
কেন? তার কারণ হচ্ছে বলে যে ও ওরকম ভুলভাল খবর দেয়। দ্বিতীয় কথা হচ্ছে যে ওরা সবসময় ওই বাঘ পড়েছে যে আমাদের একটা গল্প আছে না, সেই জিনিসটা করে, আগের থেকে হাইপ করে রাখে একটা, যাতে নিজেদের বাঁচতে হয়, এই সব ওদের মধ্যে ধারণা। এবং এই যে সোর্সের কথা বললেন, এটা কি আপনার পার্সোনাল সোর্স ছিল নাকি আইবির সোর্স ছিল? আইবিরও সোর্স ছিল এবং আমার দেখুন পার্সোনাল তো কোনো সোর্স হয় না, অর্গানাইজেশনের সোর্স হয়। কীরকমভাবে এই সোর্সগুলো তৈরি হয়? আর সেটা দেখুন এগুলো ডিটেলসের ব্যাপার, সেগুলো ইটস ভেরি ডিফিকাল্ট, একটা সোর্স তৈরি করা খুব ডিফিকাল্ট। তার বেসিক্যালি লয়্যালটিটাকে কিনতে হয়। তো সেই লয়্যালটি কারুর কেনা, একটা মনে করুন কেউ একটা অর্গানাইজেশনে, গুপ্ত অর্গানাইজেশনে কাজ করছে, তাকে ভাঙিয়ে নিয়ে আসা, সেটা তো একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট না? সেটা আপনি কি, তার উইকনেসটা কি, সেটা তো জানতে হবে, যে সে কিসেতে ভুলবে, টাকায় ভুলবে না অন্য কোনো ব্যাপারে ভুলবে, এটা জেনে তারপরে সেই হিসেবে চলতে হয়। এই যে টাকা পয়সার লেনদেন হয় বা কিছু হয়, এটা কিভাবে হয়? দেখুন এইগুলো ডিটেলস আমার মনে হয় এগুলো না আলোচনা করাই ভালো। এগুলো না, খানিকটা হলো ওপেন ফোরামে এটা, কেন এগুলো হচ্ছে ট্রেড সিক্রেটস এবং এটা নিষিদ্ধ, আমাদের পক্ষে বলা এটা বারণ আছে। ট্রেড সিক্রেটসগুলো বেরিয়ে গেলে অসুবিধা না, তাও মোটামুটিভাবে ধরুন একজন লোককে, আমি একটা কোনো অর্গানাইজেশনের লোককে নিয়ে এসে আমার সোর্স তৈরি করছি, তার জন্য আমাকে টাকা পয়সা করে, এই টাকা পয়সাটা আসে কোত্থেকে? এগুলো দেখুন, এগুলো ডিটেলস আমি যেতে চাই না, এগুলো মানে সোর্স মানি যেটাকে বলা হয় পুলিশে। দেখুন আমি ব্যক্তিগত ঠিক আছে, এগুলো না করা উচিত নয়, কোনো পাবলিক ফোরামে এটা ডিসকাস করা ঠিক হবে না। সেন্ট্রাল ইন্টেলিজেন্স যখন কাজ করতেন তখন এরকম কোনো অভিজ্ঞতা আছে? হ্যাঁ নিশ্চয়ই আছে। সেন্ট্রাল ইন্টেলিজেন্সেও যখন কাজ করেছিলাম তখন এরকম অভিজ্ঞতা আছে। আমরা তখন একটা কি বলে আপনার ওই যে পাঞ্জাব কি বলে যেটা হয়েছিল খালিস্তানি মুভমেন্ট, সেই সময়টা আমরা কলকাতায় ছিলাম। আমার একটা জিনিস মনে আছে, আপনাকে আমি বলতে দ্বিধা বোধ করব না। ওই অপারেশন ব্লু স্টারের কথা আপনার নিশ্চয়ই জানা আছে, এটা শুনেছেন, যেটা স্বর্ণ মন্দিরে যে স্বর্ণ মন্দিরে যেটা করা হয়েছিল। আমার ডিস্টিংক্টলি মনে আছে, এটা বোধহয় জুন মাসের 6 তারিখে হয়েছিল 1984 সালে। তা তখন মে মাস থেকে দিল্লির থেকে আমাদের কাছ থেকে বারবার চেষ্টা হচ্ছিল যে আচ্ছা এখানকার যে কলকাতার যে শিখ বাসিন্দারা আছে, এখানে আপনি জানেন যে এখানে বিরাট বড় একটা শিখ পপুলেশন আছে, ভবানীপুরের শিখ আছে, তারপরে বর্ধমান, আসানসোল, বিভিন্ন জায়গায় আছে, তো আমাদের ডানলপের দিকে। তাদের কি মতামত কেন্দ্রীয় সরকারের প্রতি, এই বিশেষ করে খালিস্তানি মুভমেন্ট হচ্ছে, আর যদি স্বর্ণ মন্দিরে কোনো অ্যাকশান নেওয়া হয় কি রিয়াকশান হতে পারে। আমরা তখন একটা বিরাট সার্ভে করে আমরা একটা জবাব দিই যে যদি স্বর্ণ মন্দিরের ওপরে কোনো অ্যাটাক হয় তাহলে এন্টায়ার শিখ পপুলেশন কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চলে যাবে, হস্টাইল হয়ে যাবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এটার রিয়াকশান যে নেবে তার প্রতি খুব খারাপ হবে, এবং ওরা খুব ডিটারমিন যে যদি স্বর্ণ মন্দিরে একবার কোনো কিছু করা হয় তাহলে কিন্তু খুবই খারাপ রিয়াকশান হবে এবং ভারতবর্ষের মানে এর ওপরে খুব এফেক্টটা বাজে পড়বে। এই জিনিসটা কিন্তু লিখিতভাবে জানানো হয়েছিল। তারপরে আরেকটা পরবর্তীকালে যা হয়েছিল পরবর্তীকালে আমরা দেখি যে এখানে অনেক মানে যারা সো কল্ড টেররিস্ট তারা এসে শেল্টার নিচ্ছে। তা আমাদের মনে আছে যে এখানকার একদিন রাতে আমরা খবর পেলাম যে সেন্ট্রাল ক্যালকাটায় ছাতাওয়ালা গলি বলে একটা জায়গা আছে, পোদ্দার কোর্টে। তো ছাতাওয়ালা গলিতে কিছু মানে শিখ টেররিস্ট, নামগুলো এখন সঠিক মনে নেই, তবে একটা নাম মনে আছে, কামিকার সিং বলে একজন ছিল, তো ও ছিল, আরও 4-5 জন ছিল, তারা আশ্রয় নিয়েছে। তখন সেটা অ্যাকশান নেওয়া হলো, কলকাতা পুলিশকে জানানো হলো, জানিয়ে অ্যাকশান নেওয়া হলো এবং তাদের অ্যারেস্ট করা হয় এবং তাদের পরবর্তীকালে দিল্লিতে নিয়ে যাওয়া হয়, জিজ্ঞাসাবাদ করা হয় এবং যা অ্যাকশান নেওয়া সেটা
পরবর্তীকালে। ভারতের বাইরে কোনো জায়গায় ইন্টেলিজেন্সের কাজ করেছেন? ভারতের বাইরে না, আমি করিনি, তবে হ্যাঁ, ভারতে কাউন্টার ইন্টেলিজেন্সের কোনো কাজ করেছেন? হ্যাঁ কাউন্টার ইন্টেলিজেন্সের কিরকম? কাজ করেছি। যেরকম একটা ঘটনা বলি, কলকাতায়, ডিটেলসটা বলবো না, কান্ট্রির নামটা আমি বলবো না, একটা বিদেশি নাগরিক এখানে এসে কিছু ব্যবসায়ীর সঙ্গে যাদের লেনদেন ওই দেশের সঙ্গে ছিল তাদের ইনফ্লুয়েন্স করে নিজের এর মধ্যে আনার চেষ্টা করছিল। তো এই খবরটা আমরা পাই এবং কিছু ট্রেড সিক্রেটস তাদের কাছ থেকে জানা শেখা, একটা ডিফেন্স রিলেটেড ব্যাপারে। তো সেই খবরটা আমরা পাই, তখন ওকে ট্রেল করা হয়, ট্রেল করে দেখানো হয় যে ও একটা কোনো একটা দেশ, আমি দেশের নামটা বলতে চাই না, সেখানকার নাগরিক, এবং শুধু নাগরিক নয়, এখানকার যে কনসুলেট আছে সে ওখানে কাজ করছে, ওই ভদ্রলোক ওখানে মানে ওই দেশের সরকারি পদে কাজ করছে। তো এটা জানানো হয়, পরবর্তীকালে ওকে আস্তে করে এখান থেকে সরিয়ে দেওয়া হয়, ডিপোর্ট করে দেওয়া হয়। ডিপোর্ট, যে সিস্টেম আছে, সিস্টেম আছে সেই কূটনৈতিক হিসেবে, হ্যাঁ কিছু কূটনৈতিক সিস্টেমে ওকে সরানো হয়। আচ্ছা, এই যে এত বছর কাজ করছেন, এই কাজ করতে করতে আইবিতে থাকাকালীন বিশেষত বিরোধী দল তাদের নেতাদের উপর নজরদারি করতে হয়েছে? দেখুন এইটা খুব মানে সেন্সিটিভ ব্যাপার, তবে হ্যাঁ, তো এইটুকুনি, এটা যদিও স্ট্রিক্টলি স্পিকিং আইবির লিখিতভাবে এটা করা উচিত নয়, এবং কোনো বিদেশি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন কিন্তু পলিটিক্যাল ইন্টেলিজেন্সের ওপরে অ্যাকশন নেয় না। ওদের মেনলি কাউন্টার ইন্টেলিজেন্স, অ্যান্টি টেরোরিস্ট, এইসবই ওদের কাজ। কিন্তু ভারতবর্ষে এটা একটা অদ্ভুত হয়েছে যে মেন কাজটাই যেন পলিটিক্স হয়ে গেছে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনে। তো এটা করতে হয়েছে, এবং শুধু তাই নয়, অনেক সময় এরকমও রিকোয়েস্ট আসতো যে আমাদের দলে কি হচ্ছে সেটা তোমরা খবর দাও। এই রাজ্যে আমি বলবো না, এই রাজ্যে সেই রাজ্যে আমি বলতে চাই না, তবে হ্যাঁ জেনারেলি দিল্লিতে তো হতোই, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় রিকোয়েস্ট আসতো। ধরুন কোনো একজন পলিটিক্যাল লিডারের উপর একটু নজরদারি করা, বা একটু তার মুভমেন্টের সম্পর্কে জানা, গতিবিধি নজরদারি করা, কজন জানতে পারে? ধরুন আইবিকে করানো হচ্ছে, আমি স্পেসিফিক নাম বলছি না, জায়গা বলছি না, কিন্তু এটা কতজন জানতে পারে? ধরুন একদম টপ লেভেল থেকে অর্ডার এলো এডিজি আইবি, আর কজন জানতে পারে? টপ লেভেল আর এডিজি আইবি জানলো, আর বাকি যাকে দিয়ে করাবেন আপনার বিশ্বস্ত লোক সেই জানলো, এর বাইরে কেউ জানবে না। আচ্ছা, আপনি বাম আমলে ডিজি হয়েছেন, সরকার পরিবর্তন হয়েছে, ডিজি বদল হয়নি, কোন অঙ্কে? দেখুন কোন অঙ্কটা আমি বলতে পারবো না, তবে নিশ্চয়ই একটা বিশ্বাসযোগ্যতার অঙ্ক তো ছিলই, যার জন্যে যে বাম আমলের পরে মমতা ব্যানার্জি ম্যাডাম এসছেন, ওনার কিছু ব্যক্তিগত হয়তো পছন্দ ছিল, কিছু সাধারণত তো হয় না, নর্মালি তো হয় না, নর্মালি সব জায়গাতেই আমরা দেখেছি সরকার বদল মানেই পুলিশের আগা পস্তলা বদলে যায়। হ্যাঁ, পুলিশের আগা পস্তলা, চিফ সেক্রেটারিও বদলে যায়, সবই বদলে যায়। তো এটা ওনার ব্যক্তিগত হয়তো কিছু পছন্দ ছিল, এবং আপনার তরফ থেকে কোনো উদ্যোগ ছিল? আমার তরফ থেকে সেরকম উদ্যোগ ছিল না, তবে আমি ওনার কাছে কৃতজ্ঞ যে উনি আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন ওনার সঙ্গেও, সেটা আমার নিশ্চয়ই কৃতজ্ঞতা ওনার প্রতি আছে। আপনি যখন এরকম পরিবর্তন হলো, তারপর কাজ করতে গেলেন, পুরনো অফিসার যারা ছিল তাদের মধ্যে কিছু পুরনোপন্থী ছিল, তো এদের সঙ্গে কোনো সমস্যা হয়নি আপনার কাজ করতে গিয়ে? না দেখুন, আমলাতন্ত্র এমন একটা জায়গা, যেটা আমি অভিজ্ঞতার থেকে বলছি, এটা ঠিক জলের মতন, আপনার যে পাত্রে জল রাখবেন সেই পাত্রে শেপটা ওটা নিয়ে নেবে। তো এটাই আমার অভিজ্ঞতা। তো সুতরাং ন্যাচারালি খুব একটা অসুবিধে হয় না, যে পরিস্থিতি হিসেবে। আফটার অল দেখুন, আপনি যখন এনারাও জানেন সেটা, প্রত্যেক পলিটিক্যাল পার্টিই জানে সেটা, যে এই আমলাকে নিয়ে আপনাকে চালাতে হবে, বিদেশ থেকে তো আসবে না, মঙ্গল গ্রহ থেকেও আসবে না, যারা পশ্চিমবঙ্গে কাজ করেছে তাদের নিয়েই তো আমলাদের কাজ করতে হবে।
মানে সেই আমলাদের নিয়েই কাজ করতে হবে। আরও একটা, এই যে শিলদায় তো 28 জন মারা গিয়েছিল, আরও একটা ঘটনা ঘটেছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, এবং যে ট্রেনটায় আজ পর্যন্ত ভারতের সবথেকে সর্বোচ্চ যাত্রী মৃত্যু হয়েছিল, যেটা একটা নাশকতার জন্য, কোনো দুর্ঘটনা ছিল না। সেই সময় আপনার কি অবস্থান ছিল বা কি জানতে পেরেছিলেন? এটাও তো আমাদের এতেই, আমার যে বইটা আছে সেটাতেও ক্লিয়ারলি লেখা হয়েছে, সেটাতেও জানা গেছিল যে এরকম ঘটনা হয়েছে। লোকাল এসপিও জেনে গেছিল, এবং তখন ওই রেলওয়ে অথরিটিসকে জানানো হয়েছিল যে এরকমভাবে একটা আমরা খবর পাচ্ছি যে এরকম নাশকতা হবে, তো তোমরা ট্রেনগুলোকে বন্ধ করো। আচ্ছা, তো কিন্তু যে কোনো কারণেই হোক, এগেন ওই বিশ্বাসযোগ্যতার অভাব ইত্যাদি। রেলকে কারা জানিয়েছে? আপনারাই জানিয়েছেন? হ্যাঁ, এসপি জানিয়েছিল। আচ্ছা, তখনকার ওখানে যে এসপি ছিলেন তিনি ডিআরএমকে জানিয়েছিলেন বিভিন্ন জায়গায়। আপনারা ক্রস চেকও করে নিতে পারেন, তিনি এখন বোধহয় কলকাতা পুলিশের সর্বোচ্চ পদে আছেন। তা এটা জানানো হয়েছিল, এটা তার মানে ওই মৃত্যুটাও ঠেকানো যেত যদি ট্রেন বন্ধ করে? আশা করা যায় ঠেকানো যেত। এখন তখন কি হতো না হতো সেটা আমরা এখন আমি তো স্পেকুলেট মারাত্মক করা। কথা বলছেন, মানে শিলদা ক্যাম্প অ্যাটাক 3 ঘন্টা আগে জানিয়েছেন, ব্যবস্থা নেওয়া হয়নি। না দেখুন, এগুলো জ্ঞানেশ্বরী, এতজন মানুষের মৃত্যু, রেলের এত বড় একটা ক্ষয়ক্ষতি, পরে সিবিআই তদন্ত হয়, সেখানেও আপনি বলছেন আগের থেকে জানানো হয়েছিল, ডিআরএম কোনো ব্যবস্থা নেননি। না, আমি ডিআরএম কে ব্লেম করব না, ব্লেম নয়, আমি মানে আমি বলছি কাউকে ট্রেনটা তো ব্লেম বন্ধ করছি করা না। যেতে পারতো। আমরা বলেছিলাম আমাদের তরফ থেকে যেটা করানো হয়েছিল সেটা বলা হয়েছিল, এই পর্যন্ত বলতে পারি। না, তারপর সেটা আপনি মানে নিজেকে জাস্টিফাই করছেন এবং তার সঙ্গে ম্যাকচুয়াল ফ্যাক্টটা বলছেন, কিন্তু কারোর না কারোর ফল্ট তো হলো। সে ফলটা এত তো যেটা মানুষের শুনুন, এই ফলটা দেখা তো আমার কাজ নয়। ঠিক। আমার কাজটা যেটা সেটা আমি করে দিয়েছিলাম। পার্ক স্ট্রিট, আপনি তখন ডিজি, সরকার নতুন এসছে, আপনার বইয়ে আপনি লিখেছেন কি হয়েছিল? আপনি বলছেন ফুল ইনফরমেশন দেওয়া হয়েছিল, প্রথম দিকে ঠিক দেওয়া না হয়নি। না, এটা দেখুন, পার্ক স্ট্রিটের ব্যাপারটা আমি ঠিক বলবো না, কেন ওটা আপনি বইয়ে ক্যালকাটা লিখেছেন তো? পুলিশ, বইয়ে লিখেছেন ওটা তো? ক্যালকাটা পুলিশের ব্যাপার। মিসব্রিফিং এর কথা কিছু একটা লিখেছেন না না, ওটা ক্যালকাটা পুলিশকেই জিজ্ঞেস করা উচিত। না? কিন্তু একটা জায়গায় তো আপনি লিখেছেন, কোনো একটা জায়গায়, যে জয়েন্ট সিপির ভুল ব্রিফিং ছিল বা ব্রিফিং করেননি না, প্রপারলি। এটা শোনা কথা, এটা আমি মানে ইট ইজ বিলিভড বলে লেখা আছে, তো আচ্ছা। বিলিভড মানে তো হ্যাঁ, ঠিক, ঠিক, ঠিকই, ঠিক। এটা তো আমার পার্সোনাল নলেজে নেই। সুতরাং এটার যদি না, তথ্যটা এত বড় একটা তথ্য আপনি লিখছেন, তো নিশ্চয়ই আপনি তো বিলিভড জানবেন। বলে, রিউমার্ড সেটা তো একটু অনেক সময় আপনি বাঁচানোর জন্য, আইন বাঁচানোর জন্য। আইন বাঁচানোর নয়, সত্যি আমি কি করে জানবো। আচ্ছা, আর একটা ঘটনা, মদন তামাং মার্ডার। হ্যাঁ, সেই সময় পাহাড়ের যা অবস্থা হয়েছিল, বিমল গুরুং রোশনগিরির বিরুদ্ধে সরাসরি প্রমাণ পেয়েছিলেন নাকি আপনারা? এডিজি আইবি হিসেবে তো আপনি এটা জানেন, এবং তাতে ওদেরকে গ্রেপ্তার করা হলো না। এটা কি ব্যর্থতা? না, এটা ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা যতদূর জানি যে আমরা তথ্য প্রমাণ পেয়েছিলাম, যে কথোপকথন পেয়েছিলাম ইত্যাদি পেয়ে, তারপরে ওটা সিআইডি টেক আপ করে কেসটা, এবং নিকল কে অ্যাজ ইউ নো নিকল তামাংকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পরে ওকে পিন্টেল ভিলেজে ওকে করার জন্য, কি বলে, ইন্টারোগেট করার জন্য নেওয়া হয়। ওখান থেকে ও এসকেপ করে। তারপরে শ্রীমতী তামাং, উনি ক্যালকাটা হাইকোর্টে একটা আবেদন করেন যে আমি সিআইডি তদন্ত চাইছি না, আমি সিবিআই তদন্ত। তো মহামান্য ক্যালকাটা হাইকোর্ট সেটা আবেদনটা মেনে নেয় এবং সিবিআইকে তদন্তটা দিয়ে যায়। এবার সিবিআই কি করেছে না করেছে সেটা তো আমাদের স্মরণে নেই। সরকারের কোনো ব্যর্থতা ছিল সেই সময় আপনি মনে করেন? মানে এই তখনই যদি সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা যেতে পারতো কি? না, মানে arrest তো- সরকার দুর্বল ছিল মদন তামাং এবং বিমল গুরুকে। না, সেটা আমি এই, বলতে sorry, পারবো বিমল না। গুরুং সেটা কি করা হয়েছিল, কেন সিআইডি তো তদন্ত করছিল। এখন ডাইরেক্ট তথ্য প্রমাণ পেয়েই তখনই তো অ্যারেস্ট করতে হবে, তদন্তটা একটা প্রসেসে চলছিল। নিকল তামাং যেহেতু ডাইরেক্টলি ইনভলভ ছিল, ওকে প্রথমেই অ্যারেস্ট করা হয়েছিল। এরপরে লিঙ্কগুলো বের করে ওদের অবধি পৌঁছতে হবে। তো এডিজি আইবি থাকাকালীন আর একটা বিষয়, সেটা হচ্ছে অবশ্যই আনা উচিত, পুরুলিয়াতে পার্থ বিশ্বাস।
আপনার কথাতে ও ওখানে গিয়েছিল, ওখানে একটা ইন্টেলিজেন্সের কাজও করতো, এনজিওর কাজ একটা ফ্রন্টে রেখে। কি হয়েছিল ঘটনাটা একটু বলবেন? এটা তো পরিষ্কার নয় মানুষের কাছে। দেখুন পার্থ বিশ্বাসের পরে মরদেহ পাওয়া যায়। হ্যাঁ, ওটা যদ্দূর আমরা শুনেছি যে আহ, ওই ওর সঙ্গে আরেকটি ছেলেও ছিল, সৌম্যজিৎ। সৌম্যদীপ। সে কিন্তু পুলিশের লোক ছিল না। তো ও অ্যাকচুয়ালি এনজিওর কাজই মেনলি ওখানে করতো। ওই ভালো পাহাড় বলে একটা অর্গানাইজেশন খুলেছিল। তা না, পুলিশের কাজ করে তো এনজিওর কাজ করা যায় না, মানে এনজিওটা ছিল হচ্ছে ফ্রন্টাল, আসলে নট ইন্টেলিজেন্স। নেসেসারিলি ও করতো, ও ইন্টারেস্টেডও ছিল, এনজিওর কাজও করতো। মানে এনজিও ঠিক বলবো না, ওর কি শৌখিনতা ছিল। ওখানে গিয়ে ওদের গরিব ছেলেদের বই খাতা হ্যানা ত্যানা এসব দেওয়া, লেখাপড়া করানো, ইন্ডিভিজুয়ালি ও এই জিনিসটা করতো। এনজিও বলবো না, এটা এনজিওটা কথায় কথায় চলে এসছে, কিন্তু এটা ওর শখের কাজ ছিল, ব্যক্তিগত এফার্ট ছিল। তো ও যেত ওখানে, তো কিছু তথ্য প্রমাণ ও দিত আমাদের, ডেফিনেটলি দিত। কিন্তু ওর তো তখন পোস্টেড ছিল পুরুলিয়াতে, ব্যাটালিয়ানে সেই না না, সময়, সে ব্যাটালিয়নে পোস্টেড ছিল, সে ঠিকই। কিন্তু আইবির হয়ে কাজ করা সেটা দেখুন, সেগুলো তো করতেই পারে, সেগুলো তো অসুবিধে কিছু নেই। মানে করতে হয়, আপনার করার বা আমরা রিকোয়েস্ট করি, করে দেয়, এটা কথা। তবে হ্যাঁ, ওর যে মৃত্যুটা সেটা খুবই মর্মান্তিক। তারপরে পরবর্তীকালে তো যারা ইনভলভ ছিল তাদের আমার যদ্দূর স্মরণে আছে, তাদের বোধহয় অ্যারেস্টও করা হয়েছিল, কেসও চলছে তাদের। তারা আপনি যে আপনি কি জানতেন যে এই পার্থ এবং তার সঙ্গে সৌম্যজিৎ যে ছিল, এই দুজনকে অর্ধমৃত অবস্থায় মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছিল? না, তখন আমরা জানতাম না। পরবর্তীকালে যখন এদের ধরা হলো, যারা এখন জেলে আছে অ্যাকিউজ পারসন, তাদের ইন্টারোগেট করে তখন এরা কি মাওয়িস্টরা করেছিল? হ্যাঁ, এই যে মাওয়িস্টদের সম্পর্কে দীর্ঘ সময় আপনি তো কাজ করেছেন, কারণ এডিজি আইবি ছিলেন, মাওয়িজমের উপরে কাজ করেছেন। মাওয়িস্ট ট্যাকেল করার ক্ষেত্রে বাম সরকারের কি কোনো ব্যর্থতা ছিল বা দুর্বলতা ছিল আপনি মনে করেন? আমার তো সেরকম কিছু মনে হয়নি। আমার তো দুর্বলতা ছিল কি ছিল না এরম তো আমি তো সেরকম কিছু হয়নি। চেষ্টা করা হয়েছিল, কারণ একটা পর্যায়ে এমন একটা সিচুয়েশন এসে গেছিল, শুধু পশ্চিমবঙ্গে নয়, তখন বিহারেও, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড সব জায়গায় খুব বেশি মাথাচাড়া, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, বরঞ্চ ওদের রাজ্যগুলোতে পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশি অ্যাকশান হতো। পশ্চিমবঙ্গে সেই সময় অনেক কম, মানে ওভার্ট অ্যাকশানগুলো অনেক কম ছিল। কেন আমাদের তো দিল্লিতে চিদম্বরম সাহেব প্রায় ডেকে পাঠাতেন, একটা জয়েন্ট মিটিং হতো। তো ওদের কথোপকথন যা শুনতাম, তার থেকে এই ধারণাই হতো যে ওখানে ওই সব রাজ্যগুলোতে আরও বেশি অ্যাক্টিভ ওরা, সেই তুলনায় এখানে অ্যাক্টিভিটি মানে কম। এই সরকার আসার পরে মাওয়িস্টদের এগেনস্টে যে অপারেশন, সেটা তো জয়েন্ট ফোর্সের মাধ্যমেই অপারেশন হয়েছে। আরও বেশি কি অ্যাক্টিভলি এই নাশকতা বন্ধের জন্য চেষ্টা করা হয়েছে আপনি মনে করেন? ওখানে ব্যাপারটা কারণ হয়েছে এই যে সরকারের আমলেই কিষেনজি হ্যাঁ, সব থেকে তো টপ। ওখানে একটা ব্যবস্থা কি বলে সাকসেস হয়েছিল, যার কারণে আপনার বর্তমানে আপনার মাওয়েস্ট অ্যাক্টিভিটিসটা কমে গেছিলো, যেটা আপনি বললেন একটু আগে। ওটা যদি না হতো কোনো কারণে, হয়তো এখন আমি বলতে পারবো না, এটা স্পেকুলেটিভ, হয়তো আরও কিছুদিন সমস্যাটা থাকতো। তবে ওটা একটা ডেফিনেটলি একটা অ্যাচিভমেন্ট ছিল, যার কারণে এই জিনিসটা হয়েছে, কি বলে, শান্ত হয়েছে। আপনি তখন সদ্য ডিজি হয়েছেন। কাটোয়া ধর্ষণের ঘটনা আপনাকে চিফ মিনিস্টার জিজ্ঞেস করেছিল, আপনি বলেছেন না, সেরকম পাওয়া যায়নি তথ্য প্রমাণ। এটা কি জেনে বলেছিলেন না আচমকাই বলে ফেলেছিলেন? দেখুন, আমি সঠিক রিকল করতে পারছি না, এতদিনকার পুরনো ঘটনা। আমি এই যে এতদিনের সার্ভিসে কোনো এরকম খারাপ লাগা আছে যে কোনো একটা জায়গায় আপনি সঠিক কিছু করতে পারেননি বা দিতে পারেননি, পারফর্ম করতে পারেননি কোনো কারণে? হতে পারে অনেক। দেখুন, সার্ভিস ক্যারিয়ার আমার 37 বছরের ক্যারিয়ার,
তো আমি যা একদম সে অরণ্যদেব, সেটা তো আমি ডেফিনেটলি বলবো না। আমারও অনেক ফেলিওর হয়েছে, অনেক জায়গায় আমি ফেল করেছি, সেটা আমার মানতেই হবে। চাকরির পরে মানবাধিকার কমিশন ঠিক রিভার্স জায়গা, কারণ মানবাধিকার কমিশন লঙ্ঘনের অভিযোগ ওঠে রাষ্ট্রের বিরুদ্ধে এবং পুলিশের বিরুদ্ধে সব থেকে বেশি। কাজ করতে গিয়ে কি দেখলেন? কাজ করা যাচ্ছে? নিশ্চয়ই, ডেফিনেটলি ওটা আমি এটা আমার মনে হয় যে এটা একটা ভুল ধারণা যে না ওখানে কাজ করতে দেওয়া হয় না। তা আমাদের কাছে যা কমপ্লেন এসেছিল এবং পুলিশের বিরুদ্ধেও অনেক কমপ্লেন এসেছিল, সেটা তদন্ত করে আমরা রেকমেন্ডও করেছি, পানিশমেন্ট রেকমেন্ডও করা হয়েছে। তদানীন্তন যে চেয়ারম্যান ছিলেন, আমরা মেম্বার্সরা লাস্ট আমার মনে আছে যে একটা রেকমেন্ডেশন করানো হয়েছিল 22 সালেরই ঘটনা, যতদূর মনে পড়ছে। এই বাগুইহাটি থানায় একটি কিডন্যাপিং হয়, একটি ছেলেকে কিডন্যাপিং করে, এবং এটা বোধহয় আপনারও স্মরণে আছে, এবং বোধহয় ওখানে থানার কিছু গাফিলতি থাকে। তো ওইটা করা হয়, কি বলে, প্রসিডিংসের সুপারিশ করেছিলেন আপনারা? সুপারিশ করা হয়েছিল এবং কম্পেনসেশনেরও সুপারিশ করা হয়েছিল। এগুলো কি মেনেছিল সরকার? প্রসিডিংয়ের যদ্দূর আমার স্মরণে আসছে বোধহয় মেনেছিল, যদ্দূর সেটা। একটা সময় আপনি যখন ডিজি হলেন আচ্ছা, এটা এরকম অনেক কেস আছে, কিন্তু আচ্ছা। এটা মানে একটা কেস নয়, অনেক কেস আছে এরকম, যেটা মানে আপনি বলেন যে হ্যাঁ আমি এটা সাধারণ একটা আমার বিরুদ্ধে কমপ্লেন আছে যে ডিজিকে কী করে মানবাধিকারে দেওয়া হলো, হ্যান না ত্যান না। এটা অ্যাকচুয়ালি এখানে এই ফোরামে আমি আরেকটু বলতে চাই যে এই মানে ধারণাটা ঠিক নয়। কেন, মাননীয় সুপ্রিম কোর্টের একটা, ওখানে সুপ্রিম কোর্টে কেস হয়েছিল যে আইপিএসকে কেন দেওয়া হবে। তো সুপ্রিম কোর্ট বলেছিলেন যে না, এটাতে কোনো অসুবিধা নেই, এবং এটা ওদের সুপ্রিম কোর্টের অর্ডারই আছে। এবং জাতীয় মানবাধিকার কমিশনে বহু এক্স সিবিআইয়ের ডাইরেক্টর তাদের মেম্বার করে নেওয়া হয়েছে, এটা মেম্বার করে নেওয়া হয়েছে, এবং অন্য অন্য যে মানবাধিকার কমিশন আছে সেখানেও আইপিএস অফিসারদের অ্যাজ মেম্বার নেওয়া হয়েছে। তো সুতরাং এটা একটা বিরল ঘটনা নয়। আচ্ছা, সেই সময় যারা অফিসাররা ছিলেন, সেই সময় আপনি যাদের সঙ্গে কাজ করেছেন, 2-3 জনের নাম বলবো, রিয়াকশান দেবেন? দেখি, শুনি আপনার কাছে আগে, তারপরে রিয়াকশান হবে। রাজীব কুমার হ্যাঁ, কেমন অফিসার? ভালো অফিসার, খুবই ভালো অফিসার, প্রফেশনালি কম্পিটেন্ট অফিসার, এইটুকুনি বলি। আর রাজীব কুমারের সঙ্গে তো আমার ব্যক্তিগত যোগাযোগ অনেক দিন আছে। আমি যখন ডিআইজি বর্ধমান রেঞ্জ, উনি তখন প্রথম আসেন অ্যাজ এসপি বীরভূম, তারপরে উনি ওখান থেকে এসপি বর্ধমান হন। তা আমার সঙ্গে উনি দু জায়গায় অ্যাজ এসপি কাজ করেছেন, তো বেস্ট অফ রিলেশনস আমার সঙ্গে আছে, এবং আমি মনে করি যে ইজ এ ভেরি কম্পিটেন্ট অফিসার। একটা সময় বলা হতো একজন অফিসারের কথা যে আপনার জন্য নাকি তাকে নর্থ বেঙ্গলে পোস্টিং করা হয়েছিল, নীরজ নয়ন পাণ্ডে, ঠিক? নর্থ বেঙ্গলে পোস্টিং আমি তো জানি না। অনেক কিছু বলে আমার সম্বন্ধে, অনেক কিছু লোক বলে, কিন্তু কারণ নীরজ নয়ন পাণ্ডেকে যখন আমার যদ্দূর ব্যক্তিগত মনে আছে, সিআইডির সঙ্গে আইবির নাকি একটা ঠান্ডা লড়াই ছিল, এবং সেখানে সিআইডি থেকে আইজি। আমি ওটা এসব আমি জানি না কে কী বলছে না করছে। তবে হ্যাঁ, ডিজি হিসেবে যখন বর্তমান সিএম প্রথম একটি পোস্ট খুললেন এতে, হোম ডিপার্টমেন্টে, স্পেশাল সেক্রেটারি হোম, যেটা মানে একটা খুব বিরল ঘটনা, এটা কখনোই হয়নি পশ্চিমবঙ্গের সরকারের ইতিহাসে, নেই। উনি প্রথম এটা করলেন যে স্বরাষ্ট্র দপ্তরে একজন আইপিএস অফিসার উচ্চপদস্থে থাকা উচিত। তখন নীরজ নয়ন পাণ্ডেকে আমি ডেকে বলেছিলাম যে আপনি এই পোস্টটা নেবেন, এটা এরকম একটা চ্যালেঞ্জিং পোস্ট এবং আপনার এটা নেওয়া উচিত আমার মনে হয়। তো উনি বলেছেন হ্যাঁ, তারপরে ওনাকে পোস্ট করা হয় ওখানে অ্যাজ বোধহয় স্পেশাল সেক্রেটারি হোম। ভূপিন্দর সিং, হুম আপনার আগের ডিজি, হুম যার সম্পর্কে এত কথাবার্তা, যার সঙ্গে আপনার, তার সম্পর্কে কী বলবেন? ভালো লোক, ঠিকই আছেন, আমার সঙ্গে বেস্ট অফ রিলেশনস ছিল। আপনার সঙ্গে সবারই বেস্ট অফ রিলেশন? আর আমার সঙ্গে কারুর খারাপ রিলেশন ছিল না। তাহলে এই যে বিভিন্ন রকম কথাবার্তা বিভিন্ন লোকে যে বলে বা শোনা যায়
শোনা যায়? দেখুন, আমার সম্বন্ধে অনেক কিছু লোক বলবে, তা সেটা নিয়ে আমি কখনো বিচলিত হয়নি, কিন্তু আমি তো ভেতরে থেকে কাজ করেছি, সুতরাং সেটা আমি দেখেছি যে না, আমার সঙ্গে তো সেরকম কিছু হয়নি কোনোদিনও, কারুর সঙ্গে মানে নেগেটিভ কিছু আমি কখনো হয়নি আমার সঙ্গে। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি দীর্ঘদিন ধরে ইন্টেলিজেন্সে কাজ করেছেন, যার কাছে এমন অনেক তথ্য রয়েছে যা আপনারা শুনলেন বিস্ফোরক। কত মানুষের প্রাণহানি আটকে দেওয়া যেত যদি সেই ইন্টেলিজেন্স রিপোর্টগুলোকে গুরুত্ব দেওয়া হতো।